প্রিয় পাঠক রমা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। আমাদের চ্যানেল নিয়মিত দেখছো তো? যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমাদের সব নতুন গল্প সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমার অনুপ্রেরণাই আমাদের এগিয়ে চলার পাথেও। আজ আমি তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি সেটা আমাদের এক ফলোয়ার পাঠিয়েছেন ইমেইলে। তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি। তার অনুরোধ, গল্পটা যেন আমরা হুবহু তার পাঠানো ভাষাতেই বলি, যাতে এর ভেতরের অনুভূতিগুলো অক্ষুণ্ণ থাকে। তিনি বলেছেন এটা তার জীবনের গল্প অথবা তার খুব কাছের কারো গল্প। সত্যি বলতে কি, এই ধরনের সম্পর্ক আমাদের সমাজে অহরহ ঘটে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে চায় না। হয়তো এই গল্পটা শোনার পর তোমাদের মধ্যে কেউ কেউ নিজেদের জীবনের সাথে এর মিল খুঁজে পাবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে ইমোতে কথা বলার জন্য অনুরোধ করো। আমি তোমাদের সকলের কাছে পৌঁছাতে চাই, তাই ধৈর্য ধরে পুরো গল্পটা মন দিয়ে শুনো। গল্পের কোনো একটা অংশে আমি আমার ইমো নাম্বারটি অবশ্যই শেয়ার করব। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাও তাদের জন্য এটা একটা সুযোগ। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প। আমার নাম রাজু, বয়স তখন ৩০-এর কাছাকাছি। চাকরি করছি একটা বেসরকারি সংস্থায়। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিলাম। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কাছে ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলাম। আমার একটা ছোট পরিবার, স্ত্রী রিনা আর ৮ বছরের একটা মেয়ে রিয়া। রিনা দেখতে শুনতে ভালো, কিন্তু কেমন যেন একটু রুক্ষ স্বভাবের, নিজেদের জগতে থাকতে ভালোবাসে। আমি আর রিনা একে অপরের থেকে খুব একটা আলাদা ছিলাম না। দুজনেই নিজেদের ব্যস্ত জীবনে ডুবে থাকতাম। আমাদের মধ্যে ভালোবাসা হয়তো ছিল, কিন্তু সেই গভীরতা, সেই উষ্ণতা যা একটা সম্পর্কের প্রাণ, তা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আমাদের দিনগুলো কাটছিল একরকম নিষ্প্রভ গতিতে। রিয়াকে নিয়ে আমরা অবশ্য বেশ খুশি ছিলাম, কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যাচ্ছিল। আমাদের পুরনো ফ্ল্যাট ছেড়ে আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠে এসেছিলাম শহরের একটু বাইরের দিকে। দোতলার এই ফ্ল্যাটটা বেশ ছিমছাম, খোলামেলা। পাশের ফ্ল্যাটে কারা থাকে তা প্রথমে খেয়াল করিনি। প্রথম কয়েকদিন নিজেদের জিনিসপত্র গোছাতেই চলে গেল। তারপর একদিন বিকেলে অফিস থেকে ফিরে দেখি পাশের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। বয়স হয়তো ২৫-২৬ হবে। শ্যামলা বরণ, গোল মুখ, টানা টানা চোখ। একটা সাধারণ সুতির শাড়ি পরেছিল। আমার চোখ আটকে গেল ওর দিকে। কেমন যেন একটা নিষ্পাপ অথচ বিষণ্ণতা মাখা মুখ। ও আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। আমি প্রতি উত্তরে হাসলাম। তারপর দিন কয়েক পরেই জানতে পারলাম ওর নাম শান্তি, আর পাশের ফ্ল্যাটে ওর স্বামী আসিফের সাথে থাকে। আসিফ একজন ব্যবসায়ী, প্রায়ই বাইরে বাইরে থাকে কাজের সূত্রে। শান্তিকে দেখে মনে হতো ও যেন সব সময় একা। হয়তো আসিফের ব্যস্ততার কারণেই ওর জীবনে একরকম একাকিত্ব ভর করেছিল। আমার অফিস থেকে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যেত। প্রতিদিন দেখি শান্তি হয় বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো ফ্ল্যাটের বাইরে সিঁড়ির কাছে কারোর সাথে কথা বলছে। বেশিরভাগ সময়ই ও একা থাকত। আমাদের দেখা হলে একটা মিষ্টি হাসি দিত, আমিও হাসতাম। এইটুকুই ছিল আমাদের সম্পর্ক, প্রতিবেশী সুলভ একটা সাধারণ বিনিময়। একদিন আমার মেয়ে রিয়া স্কুল থেকে ফিরে খেলতে খেলতে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়েছিল। শান্তি দরজা খুলে রিয়াকে দেখে হেসেছিল, আর রিয়াও ওর সাথে গল্পে মেতে উঠেছিল। এরপর থেকেই রিয়া প্রায় শান্তির কাছে যেত। শান্তিও রিয়াকে খুব ভালোবাসত। রিয়ার মুখে শান্তির কথা শুনতে শুনতে আমার মনে ওর প্রতি কেমন যেন একটা নরম অনুভূতি তৈরি হতে শুরু করল। একদিন অফিস থেকে ফিরছিলাম, দেখি শান্তি বাজারের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে নামছে। আমি বললাম, কোথায় যাচ্ছেন শান্তি দেবী? ও একটু ইতস্তত করে বলল, বাজার করতে যাচ্ছিলাম, ঘরে সবজি নেই। আমি বললাম, আপনি নিচে নামুন, আমি আমার বাইকটা পার করে আসছি, তারপর আপনাকে ড্রপ করে দেব। কেন কষ্ট করে হাঁটবেন? শান্তি প্রথমে রাজি হচ্ছিল না, বলছিল, না না থাক, এতটা পথ আপনাকে কেন বিরক্ত করব। আমি জোর করে বললাম, বিরক্ত কিসের? চলুন, আমি এমনিতেই এদিকে যাব। অগত্যা শান্তি রাজি হল। বাইকের পেছনে বসার সময় ওর আঁচলটা আমার পিঠে এসে পড়ছিল। বাইক চালানো অবস্থায় আমি লুকিং গ্লাসে ওর মুখটা দেখতে পাচ্ছিলাম। ও কেমন যেন একটু লাজুকভাবে হাসছিল। বাজারে পৌঁছে ও নেমে যাওয়ার সময় আমাকে অসংখ্য ধন্যবাদ দিল।
ওর চোখে এক ধরনের কৃতজ্ঞতা ছিল যা আমাকে ছুঁয়ে গেল। এই ঘটনার পর থেকে আমাদের মধ্যে যেন এক সহজ সম্পর্ক গড়ে উঠল। পথে ঘাটে দেখা হলে বা বাজারে গেলে প্রায়ই কথাবার্তা হতো। আমি বুঝতে পারছিলাম শান্তি খুব অল্পতেই খুশি হয়। ছোট ছোট সাহায্য বা একটু কথা বলার সুযোগ পেলেই ওর মুখে হাসি ফুটে উঠত। ওর সেই হাসিটা আমার মনকে কেমন যেন এক অজানা প্রশান্তি এনে দিত। আমার স্ত্রী রিনা সাধারণত খুব একটা কথাবার্তা বলতো না। আমাদের সম্পর্কের মধ্যে একরকম নিরসতা ছিল। তাই শান্তির সাথে এই সাধারণ কথোপকথন আমার জীবনে এক নতুন হাওয়ার মতো লেগেছিল। একবার মাঝরাতে আমাদের ফ্ল্যাটে কারেন্ট চলে গিয়েছিল। সারা বিল্ডিংয়ে কারেন্ট নেই। রিনা আর রিয়া দুজনেই ঘুমে অচৈতন্য। আমি টর্চ নিয়ে আশেপাশে দেখছিলাম। দেখি পাশের ফ্ল্যাটের বারান্দায় শান্তি চুপচাপ বসে আছে। ওর মুখটা অন্ধকারে আচ্ছা দেখা যাচ্ছিল। আমি বললাম, কারেন্ট গেল কেন বলুন তো? ও মৃদু স্বরে বলল, জানি না দাদা, এমন প্রায়ই হয় এই এলাকায়। আমি বারান্দার রেলিং ভরে দাঁড়িয়েছিলাম। ও আমার দিকে মুখ তুলে তাকিয়েছিল। চাঁদের আলোয় ওর মুখটা কেমন যেন মায়াবী লাগছিল। আমি বললাম, আপনার স্বামী আসেনি এখনো? ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজও আসবে না, কাজের চাপ বেশি, ওর তো প্রায়ই বাইরে থাকতে হয়। ওর গলায় কেমন যেন একটা চাপা কষ্ট ছিল। আমি বুঝতে পারছিলাম ও একাকিত্বে ভুগছে। আমার নিজেরও রিনার সাথে তেমন ঘনিষ্ঠতা ছিল না। আমরা যেন একই ছাদের নিচে দুজন অচেনা মানুষের মতো থাকতাম। শান্তির এই কথা শুনে আমার ভেতরেও এক ধরনের খালি অনুভূতি জেগে উঠল। সেদিন অনেকক্ষণ আমরা দুজন বারান্দায় দাঁড়িয়েছিলাম। কোনো কথা বলছিলাম না, কিন্তু আমাদের নীরবতাতেই যেন অনেক কথা বলা হয়ে গিয়েছিল। একটা অদ্ভুত বন্ধন যেন তৈরি হচ্ছিল আমাদের দুজনের মধ্যে। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। মনে হচ্ছিল পাশের ফ্ল্যাটের ওই মানুষটা যেন আমারই প্রতিচ্ছবি, ভেতরে ভেতরে একা, বাইরে থেকে স্বাভাবিক। এরপর থেকে আমাদের মধ্যে কথাবার্তা আরও বাড়তে লাগল। প্রায়ই বিকেলে আমি অফিস থেকে ফিরে বারান্দায় আসতাম। শান্তিও তখন বারান্দায় থাকত, হয়তো কোনো গাছ পরিচর্যা করছে বা এমনি দাঁড়িয়ে আছে। আমরা একে অপরের সাথে গল্প করতাম, রাজনীতির কথা, দেশের অবস্থা, পাশের বাড়ির ঝগড়া, সব নিয়ে। ধীরে ধীরে আমাদের গল্পগুলো ব্যক্তিগত হতে শুরু করল। শান্তি ওর ছোটবেলার কথা বলতো, ওর পছন্দের গান, সিনেমা। ওর চোখে মুখে তখন এক অন্যরকম আনন্দ ফুটে উঠত। আমি ওর কথা মন দিয়ে শুনতাম। ওর গল্প শুনতে আমার খুব ভালো লাগত। আমার মনে হতো এমন একটা মানুষই আমি খুঁজছিলাম, যে আমার কথা মন দিয়ে শুনবে, আমার অনুভূতিগুলোকে বুঝবে। একদিন আমাদের আলোচনার মাঝে শান্তি হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, আপনার কি কখনো মনে হয় এই জীবনটা ঠিক যেমনটা চেয়েছিলেন তেমনটা নয়? ওর প্রশ্নটা শুনে আমি চমকে উঠলাম। এই কথাটা আমার মনেও আসত প্রায়ই, কিন্তু কাউকে বলিনি। আমি বললাম, কেন শান্তি দেবী, এমন কথা কেন মনে হচ্ছে আপনার? ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা, একটু সঙ্গ। আশিফ ভালো মানুষ, কিন্তু ও বড্ড বেশি ব্যস্ত। আমার কেমন যেন মনে হয় আমি ওর জীবনের একটা অংশ মাত্র, ওর সবটা নয়। ওর চোখে জল চিকচিক করছিল। আমি ওর ভেতরের কষ্টটা স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার নিজের জীবনের সাথেও ওর কথার অনেক মিল ছিল। রিনা তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত। আমার প্রতি ওর একরকম দায়বদ্ধতা ছাড়া আর কিছু আছে বলে মনে হতো না। সেদিন শান্তির কথাগুলো আমার মনে ভীষণভাবে দাগ কেটেছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল ও যেন আমারই মনের কথা বলছে। সেই দিনের পর থেকে শান্তি আর আমি যেন আরও কাছাকাছি চলে এলাম। আমাদের সম্পর্কটা নিছকই প্রতিবেশী সুলভ থাকেনি, একটা মানসিক নির্ভরশীলতা তৈরি হয়ে গিয়েছিল। রিনা যখন বাড়িতে থাকত না বা রিয়া যখন ঘুমিয়ে যেত, তখন আমরা হয়তো বারান্দায় বসে গল্প করতাম বা মাঝে মাঝে দরজার আড়াল থেকে চুপি চুপি দু একটা কথা বলতাম। এই গোপনীয়তা, এই লুকোচুরিটা যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল। একদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না। আমার ঘরে মোমবাতিও শেষ। আমি ভাবলাম শান্তির ফ্ল্যাটে হয়তো মোমবাতি থাকতে পারে। আমি রিনা আর রিয়াকে ঘুমে রেখে চোরের মতো ওর দরজায় টোকা দিলাম। শান্তি দরজা খুলল। ওর পরনে ছিল একটা নীল রঙের নাইটি।
ওর ভেজা চুলগুলো কপালের ওপর এসে পড়েছিল। মোমবাতির টিমটিমে আলোয় ওকে দেখে আমার বুকটা ধুকপুক করে উঠল। ওর শরীরের ঘ্রাণ যেন আমাকে আচ্ছন্ন করে দিল। আমি আমতা আমতা করে বললাম, শান্তিদেবী, মোমবাতি আছে আপনার কাছে? আমারটা শেষ হয়ে গেছে। ও একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আসুন দাদা ভেতরে, একটা নয় অনেক মোমবাতি আছে। আমি একটু ইতস্তত করছিলাম, ভেতরে ঢুকবো কিনা ভাবছিলাম। ও আমার হাত ধরে ভেতরে টেনে নিল। ভয় কিশোর দাদা? আসুন। ঘরের ভেতরে তখন শুধুই মোমবাতির নরম আলো আর বৃষ্টির একটানা শব্দ। ও আমাকে সোফায় বসিয়ে মোমবাতি খুঁজতে গেল। ওর পিছু পিছু আমার চোখও গেল। ওর নাইটির হালকা কাপড় ওর শরীরের প্রতিটি রেখাকে যেন আরও স্পষ্ট করে তুলছিল। আমার শরীর অসাড় হয়ে আসছিল। আমি চোখ সরাতে পারছিলাম না। ও মোমবাতি নিয়ে ফিরে এসে দেখল আমি ওর দিকেই তাকিয়ে আছি। ও সামান্য লাজুক হাসল। আমি লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিলাম। ও আমাকে ৩টে মোমবাতি দিল। আমি মোমবাতিগুলো নিতে গিয়ে ওর হাতে আলতো করে হাত রেখেছিলাম। ওর হাতটা কেমন নরম আর উষ্ণ ছিল। আমাদের চোখাচোখি হল। সেই দৃষ্টিতে যেন অনেক অব্যক্ত কথা ছিল। একটা তীব্র আকুলতা আমাকে গ্রাস করে নিচ্ছিল। আমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ছিল। ওর হাতের ওপর আমার হাতের চাপ বাড়তে লাগল। ও চোখ নামিয়ে নিল, কিন্তু হাতটা সরিয়ে নিল না। আমার হৃৎস্পন্দন বাড়ছিল। মনে হচ্ছিল যেন আমি একটা গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। আমার ইমো নাম্বারটা নোট করে নাও, 1712XXXX। যখনই আমার সাথে কথা বলতে মন চাইবে এই নাম্বারে যোগাযোগ করো। মনে রাখবে, আমি সবসময় তোমাদের পাশে আছি। ওর নরম হাতের স্পর্শ আমাকে এক অদ্ভুত ঘোরে আচ্ছন্ন করে দিয়েছিল। সেই মুহূর্তে আমার আর মোমবাতির কথা মনে ছিল না। আমি শুধু ওর কাছাকাছি থাকতে চাইছিলাম। আমাদের মধ্যে যে অদৃশ্য দেয়াল ছিল সেটা যেন ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে। আমি ওর হাতটা ছেড়ে দিলাম, একটা দীর্ঘ শ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। তাহলে আমি আসি। ও মৃদু হেসে মাথা নাড়ল। ওর চোখেও যেন এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সেদিন রাতে আমি যখন নিজের ফ্ল্যাটে ফিরলাম, তখন আমার মনে হচ্ছিল যেন আমি একটা নতুন জীবনে প্রবেশ করছি। শান্তির মুখটা, ওর নরম হাতের স্পর্শ, সব যেন আমার মনে গেঁথে গিয়েছিল। এরপর থেকে আমাদের যোগাযোগ আরও বাড়তে লাগল। আসিফ প্রায় বাইরে থাকত। রিনাও তার বাবার বাড়িতে কিছুদিন থাকার জন্য চলে গেল রিয়াকে নিয়ে। আমার ফ্ল্যাটটা তখন খাঁ খাঁ করত। ঠিক তখনই শান্তির সাথে আমার সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে গেল। একদিন শান্তি আমার ফ্ল্যাটে এলো কিছু কথা বলার জন্য। আমি ওকে বসতে বললাম। ও আমার সামনে সোফায় বসল, কিন্তু কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল, ওর কাঁধটা দেখা যাচ্ছিল। আমার মনে হলো ওর সৌন্দর্য যেন আগের থেকে আরও বেড়েছে। কথাবার্তা বলতে বলতে হঠাৎই ওর চোখ ছলছল করে উঠল। ও বলল, আমার মাঝে মাঝে খুব একা লাগে দাদা, মনে হয় আমার জীবনে কিছুই নেই। ওর কষ্টটা আমার ভেতরটা ছুঁয়ে গেল। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর কাঁধে হাত রেখে বললাম, শান্তি, তুমি একা নও, আমি আছি তো তোমার পাশে। ওর মাথাটা আমার কাঁধে এলিয়ে পড়ল। ওর ভেজা চুলের গন্ধ আমার নাকে এসে লাগল। আমি ওর পিঠে আলতো করে হাত বোলাতে লাগলাম। ও আমার কাঁধে মাথা রেখেই ফুঁপিয়ে উঠল। আমার বুকে কেমন যেন একটা অজানা অনুভূতি হচ্ছিল। ওর নরম শরীরটা আমার খুব কাছাকাছি ছিল। আমি ওর মাথায় হাত বোলাতে লাগলাম। ওর কান্না ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ও আমার কাঁধ থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখগুলো তখনও জলে ভেজা ছিল, কিন্তু সেগুলোর ভেতর এক অন্যরকম গভীরতা ছিল। আমাদের চোখাচোখি হল। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মায়াজাল। আমি আমার হাতটা ওর গালে রাখলাম। ওর গালটা ছিল তুলতুলে নরম। আমার আঙুলগুলো ওর গাল বেয়ে ঠোঁটের কাছাকাছি চলে গেল। ওর শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছিল। আমার শরীর উত্তেজনায় কাঁপছিল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার ইচ্ছা হচ্ছিল ওকে আরও কাছে টেনে নিতে।
আমার হাত ওর চিবুক ধরে আলতো করে ওর মুখটা নিজের দিকে তুললাম। ও আমার চোখের দিকে নিষ্পলক তাকিয়েছিল। আমাদের অজান্তেই কখন যেন আমাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। নিঃশ্বাসের দূরত্ব কমে গিয়ে মিশে যাচ্ছিল এক উষ্ণতায়। একটা তীব্র চুম্বনে আমাদের সমস্ত আবেগ একাকার হয়ে গেল। সেই মুহূর্তে পৃথিবী যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। শুধু আমাদের দুজনের হৃৎস্পন্দন আর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দই বাজছিল। চুম্বনের পর ও আমার বুকে মাথা রাখল। ওর শরীরটা তখনও কাঁপছিল। আমি ওর পিঠে হাত রেখে আলতো করে হাত বোলাতে লাগলাম। ও আমার শার্টটা মুঠি করে ধরেছিল। আমাদের সম্পর্কটা তখন এক অন্য মোড় নিয়েছিল, যা সমাজের চোখে অবৈধ, কিন্তু আমাদের দুজনের কাছে চরম সত্য। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা আরও নিয়মিত হয়ে উঠল। আসিফ আর রিনা যখন বাড়িতে থাকত না, তখন আমরা সুযোগ খুঁজতাম কাছাকাছি আসার। আমাদের এই গোপন সম্পর্কটা যেন আমাদের দুজনের জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। আমরা একে অপরের মধ্যে সেই শূন্যটা পূরণ করতে পারছিলাম, যা আমাদের নিজেদের সংসারে ছিল না। একদিন শান্তি আমাকে ওর ফ্ল্যাটে ডেকেছিল। আমি যখন ওর ঘরে ঢুকলাম, ও তখন বারান্দায় দাঁড়িয়েছিল, ভেজা চুল পিঠের ওপর ছড়িয়ে। পরনে ছিল একটি হালকা সবুজ শাড়ি, যা ওর লাবণ্যময়ী শরীরকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করল। ওর দিকে তাকিয়ে আমার মনে হল, এমন সৌন্দর্যের অধিকারী একজন নারী কেন একাকিত্বে ভুগবে। ও আমার দিকে ঘুরে তাকাল, মুখে মৃদু হাসি। ওর চোখগুলো গভীর আর আমন্ত্রণময় ছিল। আমি ওর দিকে এগিয়ে গেলাম। ও পিছিয়ে গেল না। আমার হাত দুটো আপনা আপনি ওর কোমর আঁকড়ে ধরল। ওর শরীরটা আমার শরীরের সাথে মিশে গেল। ওর উষ্ণটা আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। ওর নরম চুলগুলো আমার গালে এসে পড়ছিল। ও আমার বুকে মুখ লুকিয়েছিল। ওর শ্বাস প্রশ্বাস আমার কানে বাজছে। উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছিল। ওর নরম শরীরটা যেন আমার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নিচ্ছিল। আমি ওর পিঠে আলতো করে হাত বুলাতে লাগলাম। আমার আঙুলগুলো ওর শাড়ির ওপর দিয়ে পিছলে যাচ্ছিল। ওর কোমর থেকে ধীরে ধীরে আমার হাত ওর পিঠের ওপরে দিকে উঠল। তারপর ওর নরম কাঁধ ছুঁয়ে ওর ঘাড়ে স্থির হল। আমার ঠোঁট ওর চুলে, তারপর ওর নরম ঘাড়ে নেমে এলো। ও একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। ওর শরীরটা আরও বেশি করে আমার সাথে মিশে গেল। মনে হচ্ছিল ও যেন অনেক দিনের আকাঙ্ক্ষা নিয়ে আমার মধ্যে নিজেকে সঁপে দিচ্ছে। সেই মুহূর্তে আমরা দুজন যেন এক অদেখা বাঁধনে বাধা পড়েছিলাম। আমাদের চারপাশে তখন শুধু নীরবতা আর আমাদের দুজনের উত্তপ্ত শ্বাসপ্রশ্বাস। আমরা একে অপরকে জড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা সব আকাঙ্ক্ষা যেন তখন মুক্ত হচ্ছিল। সামাজিকতার সব বন্ধন আমাদের কাছে তুচ্ছ মনে হচ্ছিল। এই সম্পর্কটা ছিল শুধুই আমাদের দুজনের, যেখানে সমাজের কোনো নিয়ম, কোনো বিচার ছিল না। এটা ছিল ভালোবাসার এক অদ্ভুত প্রকাশ, যেখানে বৈধ অবৈধতার সীমারেখা মুছে গিয়েছিল। শুধু ছিল দুজন মানুষের নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু এই গোপন সম্পর্কের একটা নিজস্ব ভয়ও ছিল। ধরা পড়ার ভয়, সমাজের নিন্দার ভয়, সব হারিয়ে ফেলার ভয়। তবুও আমরা সেই ঝুঁকি নিতে পিছপাছিলাম না, কারণ এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিয়েছিল, এক নতুন অনুভূতির স্বাদ এনে দিয়েছিল, যা আগে আমরা কখনো পাইনি। আমাদের এই গল্পটা এখনও শেষ হয়নি। প্রতিটা দিনের সাথে সাথে এটা নতুন নতুন মোড় নিচ্ছে, নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। আমরা জানি না এর শেষ কোথায় বা এর পরিণতি কী হবে। শুধু জানি এই মুহূর্তগুলো আমাদের কাছে অমূল্য। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং এমন আরও অনেক মানুষের না বলা গল্প শুনতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারব না। দেখা হবে পরের পর্বে বা অন্য কোনো গল্পে। ভালো থাকবেন।